20 অক্টোবর 2011, লিবিয়া শহর সিরাতের বুকে একটা নর্দমার পাইপের ভেতর একটি বৃদ্ধ মানুষ রক্তাক্ত অবস্থায় লুকিয়ে আছে। তার জামা কাপড় ছেঁড়া, শরীর ক্ষতবিক্ষত, চুল উস্কো খুস্কো, কিন্তু তার চোখে ভয়ের বিন্দুমাত্র চিহ্ন নেই। আর তার হাতে রয়েছে সোনার পিস্তল। এই ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ ছিল না। ইনি হলেন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি। সেই গাদ্দাফি যে জাতিসংঘের সামনে দাঁড়িয়ে আমেরিকাকে শয়তান বলেছিল, যে পশ্চিমা ক্ষমতার সামনে কখনো মাথা নত করেনি। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগান রাগে গাদ্দাফিকে পাগলা কুকুর বলে গালি দিয়েছিল। Mad dog of the Middle East. কিন্তু যেই মানুষ পুরো পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতো, একদিন তাকেই তার নিজ দেশের মানুষ নির্দয়ভাবে টর্চার করে হত্যা করলো। গাদ্দাফি সবসময় বলতো, আমি মারা যাব, কিন্তু লিবিয়া ছেড়ে কখনো পালাবো না। বাস্তবে সে সত্যিই পালায়নি। কিন্তু প্রশ্ন হলো, গাদ্দাফি কি হিরো ছিল নাকি ভিলেন? 7ই জুন 1942, লিবিয়ার সিরাতের মরুভূমিতে একটি তাঁবুর ভেতর জন্ম নেয় মোহাম্মদ গাদ্দাফি। তার পরিবার ছিল বেদুইন উপজাতির। উত্তপ্ত মরুভূমিতে উট ভেড়া নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করবে, তাই তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। এখান থেকেই তার মধ্যে ন্যায় বিচারের বীজ বোনা হয়। পরে হায়ার স্টাডিজের জন্য সে সাবা শহরে আসে। সেখান থেকে শুরু করে বক্তৃতা দেওয়া, নেতৃত্ব দেখানো। সেই সময় গাদ্দাফি মিশরের নেতা গামাল আবদেল নাসেরের বিশাল ভক্ত ছিল। নাসেরের আরব বিশ্বকে এক করার স্বপ্ন দেখাতেন। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গাদ্দাফি ঘন্টার পর ঘন্টা তার বক্তৃতা শুনত আর ভাবত, মিশর যদি বদলাতে পারে তাহলে লিবিয়া কেন পারবে না। পড়াশোনা শেষে সে আর্মিতে যোগ দেয়, আর সেখান থেকেই পশ্চিমাদের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব আরও তীব্র হয়ে ওঠে। সেই সময় লিবিয়ায় বিপুল পরিমাণে তেল উত্তোলন হতো, কিন্তু তেলের সব লাভ আমেরিকা ইউরোপ গ্রাস করত, আর লিবিয়ার সাধারণ মানুষ অনাহারে দিন কাটাতো। শাসক ছিলেন কিং ইদ্রিস, তবে নামে মাত্র। আসলে সকল হুকুম পশ্চিমাদের চলত। 1969 সালে সেপ্টেম্বরে কিং ইদ্রিস মেডিকেল চেকআপের জন্য তুরস্কে গেলেন। আর ঠিক সেই সুযোগেই গাদ্দাফি মিলিটারি নিয়ে ট্রিপলি ও বেনগাজি দখল করে নিলেন। এই সেনা অভ্যুত্থান হলো একদম শান্তিপূর্ণভাবে, একটা গুলিও চলেনি। সেই দিন সকালে লিবিয়াবাসী রেডিও চালু করে শুনলেন এক তরুণের কণ্ঠ, লিবিয়া এখন স্বাধীন, এখানে রাজত্ব চলবে না, চলবে জনগণের শাসন। সেই কণ্ঠে ছিল মাত্র 27 বছর বয়সী মোহাম্মদ গাদ্দাফি। আর এখান থেকে শুরু হলো তার 42 বছরের শাসন। ক্ষমতায় আসার পরই গাদ্দাফি বদলে দিলেন সব হিসাব নিকাশ। বিদেশি তেল কোম্পানিগুলোকে সরাসরি জানিয়ে দিলেন, আমাদের দাবি মানো, নাইলে লিবিয়া ছাড়ো। আর বললেন, যারা 5000 বছর তেল ছাড়া বেঁচেছে তারা আরও কয়েক বছর বাঁচতে পারবে। নিরুপায় হয়ে তেল কোম্পানিগুলো মাথা নোয়ালো। ফলাফল, মাত্র 3 মিলিয়ন জনসংখ্যার দেশে তেলের 95% আয় দেশেই থাকলো। রাতারাতি বদলে গেল লিবিয়ায়। শিক্ষা সম্পূর্ণ বিনামূল্য, স্বাস্থ্যসেবা ফ্রি, বিদ্যুৎ প্রায় জলের দামে, পেট্রোল জলের চেয়েও সস্তা, চাষি ও ব্যবসায়ীদের সরকারি সুদমুক্ত ঋণ, প্রতিটি পরিবারকে ঘর। লিবিয়া হয়ে উঠল আফ্রিকার সবচেয়ে ধনী দেশ। মাথাপিছু আয় আরব দেশগুলোর চেয়েও বেশি। লিবিয়ার মানুষ বলতো, গাদ্দাফি না থাকলে আমরা আজও গোলাম থেকে যেতাম। কিন্তু গাদ্দাফি শুধু লিবিয়াতেই থামলেন না, তিনি আফ্রিকার দেশগুলোকে এক করার স্বপ্ন দেখলেন। আর একটা বিস্ফোরক প্রস্তাব রাখলেন, তেল বিক্রি ডলারে না করে একটা নতুন কারেন্সি, গোল্ডেন দিনার করার জন্য। এটা ছিল সরাসরি ডলারকে চ্যালেঞ্জ। আর ডলার হলো এমন এক অস্ত্র যার সাহায্যে আমেরিকা পুরো বিশ্বকে মুঠোয় রাখে। এর আগে সাদ্দাম হোসেনও ডলারের বিকল্পে তেল বিক্রির পরিকল্পনা করেছিল। পরিণতি কি হয়েছে তা সবাই জানে। এরপর শুরু হলো গালফ অফ সিদ্রার দ্বন্দ্ব। গাদ্দাফি আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে সমুদ্রের একটা বড় অংশ দাবি করলেন, নাম দিলেন লাইন অফ ডেথ। আমেরিকা সেটি অস্বীকার করে নৌবাহিনী পাঠিয়ে দিল। লিবিয়ার পাল্টা বিমান পাঠালো। আমেরিকা 2টো বিমান ধ্বংস করে দিল। এরপর বার্লিনে একটি নাইট ক্লাবে বোমা বিস্ফোরণে 2 জন আমেরিকান সেনা নিহত হয়। আমেরিকা দাবি করে এটা লিবিয়ার কাজ। পাল্টা অভিযানে আমেরিকা গাদ্দাফির মেয়েকে হত্যা করল। এর জবাবে 1988 সালে স্কটল্যান্ডের উপর দিয়ে প্যান এম ফ্লাইট 103 বোমা পুঁতে দেওয়া হয়, যেখানে 270 জন নিহত হয়। গাদ্দাফি সরাসরি বলতে শুরু করলেন,
যে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়বে সে আমার বন্ধু। ফিলিস্তিন থেকে আলজেরিয়া সব বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিলেন, এমনকি বললেন আমি আমেরিকাকে ধ্বংস করে দেব। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। গাদ্দাফি তার নিজস্ব রাজনৈতিক দর্শন তৈরি করলেন, থার্ড ইউনিভার্সাল থিওরি, যা তিনি লিখেছিলেন দ্য গ্রিন বুকে। তার মতে পার্লামেন্ট, রাজনৈতিক দল, নির্বাচন সব অগণতান্ত্রিক। তিনি আনলেন জামাহেরিয়া, জনগণের রাষ্ট্র, কিন্তু বাস্তবে পুরো ক্ষমতা কেন্দ্রীভূত ছিল গাদ্দাফির হাতে। তার বিরুদ্ধে প্রশ্ন করলে জেল, কোনো বিরোধী দল নেই, স্বাধীন মিডিয়া নেই, নির্বাচন নেই। ধীরে ধীরে লিবিয়ার একটা অংশ এই শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠল, আর পশ্চিমাদের চোখেও সে হয়ে উঠেছিল ঘোর শত্রু। যখন জানা গেল তিনি গোপনে পারমাণবিক বোমার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছেন, তখন কঠোর নিষেধাজ্ঞা আরোপ হলো। বিদেশে ভ্রমণ নিষিদ্ধ, বিদেশি ব্যাংক হিসাব জব্দ, আর পশ্চিমা মিডিয়া শুরু করলো তার ইমেজ ধ্বংসের অভিযান, ঠিক সাদ্দামের মতো। 2010 সাল, তিউনিসিয়া থেকে শুরু হলো আরব বসন্ত। একে একে জ্বলে উঠল আলজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া। লিবিয়ার মানুষও 42 বছরের শাসন থেকে মুক্তি চাইল। বেনগাজি থেকে শুরু হলো বিক্ষোভ, ফেসবুকে ছড়িয়ে পড়ল আন্দোলন। গাদ্দাফি হুমকি দিলেন, যদি প্রতিবাদ না থামাও সবাইকে মেরে দেব, ঘরে ঘরে গিয়ে খুঁজে বের করে হত্যা করব। ليبيا شبر شبر، بيت بيت، دار دار، زنقة زنقة، فرد فرد। এটাই ছিল তার জীবনের বড় ভুল। বিদ্রোহীরা সেই গ্রিন বিল্ডিং ভাঙল যেখানে ছিল গ্রিন বুকের প্রতীক। 15 ফেব্রুয়ারি 2011 বিক্ষোভ চরমে পৌঁছালে গাদ্দাফি সেনাবাহিনী নামিয়ে গুলি চালালেন। আর ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল আমেরিকা, ইউরোপ। জাতিসংঘের অনুমোদন নিয়ে ন্যাটো বিদ্রোহীদের পক্ষ নিল। ট্যাঙ্ক, এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার সব ধ্বংস করে দেওয়া হলো। কয়েক মাসের যুদ্ধে ট্রিপলি বিদ্রোহীদের হাতে পড়ল। গাদ্দাফি পালিয়ে গেলেন তার জন্মভূমি সিরাতে, কিন্তু ন্যাটোর বিমান হামলায় তার কনভয় ধ্বংস হয়ে গেল। আহত গাদ্দাফি লুকালেন একটা নর্দমার পাইপে। বিদ্রোহীরা খুঁজে পেয়ে পাইপ থেকে টেনে বের করে মারতে শুরু করলো তাকে। শেষে একজন বিদ্রোহী গুলি করলো। সেই দিন আমেরিকার স্টেট সেক্রেটারি উপহাস করে বললেন, আমরা এলাম, দেখলাম, আর সে মারা গেল। গাদ্দাফির মৃত্যুর পর সবাই ভেবেছিল লিবিয়ায় শান্তি ফিরে আসবে। বাস্তবে দেশ ডুবে গেল বিশৃঙ্খলা আর গৃহযুদ্ধে। আজও লিবিয়ার মানুষ গাদ্দাফির জন্য অনুশোচনা করে। তাহলে গাদ্দাফি কি হিরো ছিল নাকি ভিলেন? সত্যিটা হলো সে দুটোই ছিল। একদিকে তিনি লিবিয়াকে আফ্রিকার সবচেয়ে ধনী দেশ বানিয়েছিলেন, অন্যদিকে ক্ষমতার নেশায় নিজেই হয়ে উঠেছিলেন একক নায়ক। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন।